সেদিন দুপুরে 2টো নাগাদ খবরটা পেল দীপ। উমা কাকিমা মারা গিয়েছেন। অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই। সুগার ছিল, ভালো চিকিৎসার অভাবে কিডনি খারাপ হয়ে গিয়েছিল। তাই ওনার মৃত্যু কোনো অপ্রত্যাশিত ঘটনা নয়। কিন্তু সমস্যা হলো, নিঃসন্তান ছোট কাকা মৃতদেহ আগলে বাড়িতে একা। শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন বহুদিন, তিনি নিজেও বৃদ্ধ হয়েছেন। এখন দীপ ছাড়া উমা কাকিমার শেষকৃত্য সম্পূর্ণ করার লোক নেই। কাকিমা মারা গিয়েছেন সকাল 6টায়। দীপ যখন খবর পেল তখন বেলা 2টো। সে ছিল অফিসে। সব কিছু ঠিকঠাক করে যখন অফিস থেকে বেরোলো তখন বেলা প্রায় 3টে। অফিস থেকে বেরোনোর সময় বন্ধু সুকান্তকে ফোন করল দীপ ওর সাথে যাওয়ার জন্য। সুকান্ত এক কথায় রাজি, খালি বলল, তুই এগো, আমি পরের ট্রেন ধরে আসছি। শিয়ালদহ থেকে ট্রেনে বেতুয়াডহরি পৌঁছাতে প্রায় সন্ধ্যে 7টা বেজে গেল। স্টেশনে নেমে আরও প্রায় 1.5-2 মাইল পাটুলি গ্রাম। এখানে এর আগে আসেনি দ্বীপ। যা যোগাযোগ রাখার ছোট কাকু আর উমা কাকিমাই রাখতেন, মাঝে মাঝে কলকাতায় গিয়ে। সেই কারণে এই অঞ্চলে দ্বীপের আসা এই প্রথম। টোটো চালক জানালো লোডশেডিং আজ সারাদিন। গোটা গ্রাম যেন এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। কাকার বাড়িতে যখন পৌঁছল দ্বীপ তখন বৃদ্ধ মানুষটি মৃতদেহ আগলে উঠানে বসেছিলেন। তার সামনে বসেছিলেন 2জন ভদ্রমহিলা। দীপ বুঝতে পারল তারা আশেপাশের বাড়ির থেকেই এসেছেন। উঠোনের দুদিকে শুধু 2টো লণ্ঠন জ্বলছে। তার আলোতে বৃদ্ধ মানুষটি প্রথমে দীপকে দেখে চিনতে পারেননি। ওকে দেখে জিজ্ঞেস করলেন, কে? দীপ পরিচয় দিল। অনেক দেরি করে এলি দীপ, আজ প্রথমবার এখানে এলি। যে তোকে আদর করে বসিয়ে যত্ন করে খাওয়াতো সেই আজ নেই। বৃদ্ধের কণ্ঠস্বর যেন হাহাকার করে উঠল। ওকে সান্ত্বনা দিল দীপ। তুমি একটু শান্ত হও ছোট কাকা, আমি যখন এসে পড়েছি তখন আমার ওপর ছেড়ে দাও। আগে দেখি কাকিমার শেষ কাজগুলো কত তাড়াতাড়ি করা যায়। দীপ, তোর কাকিমার ডেথ সার্টিফিকেট কিন্তু নেওয়া হয়নি, কারণ ডাক্তার পাওয়া যায়নি। অনেক খুঁজে ঘণ্টাখানেক পর একজন হোমিওপ্যাথি ডাক্তারকে নিয়ে ফিরল দীপ। কাকিমা অনেক দিন ধরেই ভুগছিলেন। সুগারের জন্য অনেক রকম সমস্যা হয়েছিল। দেখা গেল ডাক্তারবাবু সে বিষয়ে অবগত। মোটামুটিভাবে মৃতদেহ দেখে একটা ডেথ সার্টিফিকেট চট করে লিখে দিয়ে বললেন, উনি মারা গিয়েছেন সেই সকালে, অনেকক্ষণের মরা, বরফ দেওয়া নেই। তাড়াতাড়ি আজ রাতেই পুড়িয়ে দিন, না হলে গন্ধ বেরোবে। কিন্তু গোল বাঁধল এরপর। তখনই বেজে গিয়েছিল রাত 9টা। পাটুলিতে সেটা অনেক রাত। এমন কোনো লোক পাওয়া গেল না যে মরা পোড়াতে শ্মশানে যাবে। তার ওপরে সেদিন ছিল ঘোর অমাবস্যা। সাধ্য সাধনা করেও কাউকে রাজি করানো গেল না। সব থেকে বড় বিপদ, মূল শ্মশান পাটুলি গ্রাম থেকে অনেক দূর। এত রাতে সেখানে যাবেটাই বা কে? ওদিকে দ্বীপ পুরো একা। সুকান্তও এখনো এসে পৌঁছায়নি। ফোনেও বলছে পরিষেবা সীমার বাইরে। আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে 2 মাইল দূরে আরও গ্রামের ভেতরে একটা শ্মশান আছে। সেখানে বেওয়ারিশের মরা পোড়ানো হয়, সেখানে গিয়ে পোড়াতে পারেন। তবে সাবধান, জায়গাটা কিন্তু ভালো নয়, অনেক বদনাম আছে। আর ওখানে কোনো বার্নিং ঘাট সার্টিফিকেট পাবেন না, কারণ অফিস বলতে কিছুই নেই।
কোনো ডোমও নেই, কিন্তু যা করার নিজেদেরকেই করতে হয়। বলে চলে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ থমকে গিয়ে বিড়বিড় করে বললেন, কিন্তু আজ আবার অমাবস্যা, তার উপরে আপনি একা। আপনি মরা নিয়ে অতদূর যাবেন কি করে? দীপ চুপচাপ হয়ে গিয়েছিল। এবার অধৈর্য হয়ে গেল। তাহলে এখন কি করি ডাক্তারবাবু? এমন সময় দূর থেকে একটা ভ্যান রিক্সা চালিয়ে একজন ভ্যান রিক্সা চালককে আসতে দেখা গেল। দীপের মাথায় হঠাৎ কি খেলে গেল, হাত দেখিয়ে দাঁড় করালো লোকটাকে। লোকটাকে সব বুঝিয়ে বলাতে দীপের সঙ্গে মরান নিয়ে শ্মশানে যেতে রাজি হয়ে গেল লোকটা। যদিও টাকা চাইল অনেক। ডাক্তারবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলেন। এবার বললেন, ওখানে গিয়ে ভয় কিন্তু পাবেন না, কারণ জায়গাটা নির্জন। তার উপরে চারপাশে জঙ্গল। আশেপাশে কোনো জনবসতি তো দূরে থাক, আনুষঙ্গিক জিনিসপত্র কেনার দোকানপাটও পাবেন না। আর একটা ঘটনা, ওখানে গিয়ে দেখতে পাবেন অনেক নিভে যাওয়া চিতায় আধপোড়া মরা। ওখানে যারা পড়ে তারা তো সকলেই দুর্ভাগা। তাদের সঙ্গের লোকজন অনেক সময় তাদের ভালো করে না পুড়িয়েই চলে যায়। ওগুলো দেখে ভয় বা ঘেন্না পাবেন না। এই কথা বলে ডাক্তারবাবু হন হন করে চলে গেলেন। ভ্যানওয়ালাকে নিয়ে ছোট কাকার বাড়িতে চলে এলো দীপ। বৃদ্ধ কিন্তু যেই শুনলেন তখনই দীপকে বারণ করলেন। আমি শুধু এইভাবে ভ্যানওয়ালার ভরসা করে তোকে যেতে দিতে পারি না, কারণ আজ একে অমাবস্যা। তার উপর একটু আগে পুরোহিত মশাই এসেছিলেন। উনি বললেন উমা ত্রিপাদ দোষ পেয়েছে। তাছাড়া ওই শ্মশান ঘাটটার অনেক বদনামও আছে। আজকে ছেড়ে দে, কালকে খুব ভোরে কোনো ব্যবস্থা করা যাবে। কিন্তু দীপকে কালই কলকাতা ফিরতেই হবে। তার ইচ্ছে আজকেই যা হবার হয়ে যাক। সে কিছুতেই সুজয়বাবুর কথায় রাজি হলো না। ভ্যানহালা ছেলেটার নাম বাপি। ছেলেটা খুব ভালো। উমাদেবীর মৃতদেহ ভ্যানে তোলার থেকে শুরু করে কি কি শ্মশানে লাগবে সব কিছু তথ্য দিয়ে খুব সাহায্য করলো দীপকে। সব কিছু গুছিয়ে মৃতদেহ ভ্যানে তুলে ওরা যখন রওনা হলো তখন রাত প্রায় 10টা। অমাবস্যার রাত, তাই পথে ঘাটে কোনো আলো নেই। রাস্তার হালও ভালো না। কাকিমার মরার গা থেকে কেমন একটা আষ্টে গন্ধ বেরোচ্ছিল। সেই গন্ধ নাকে গিয়ে গা গুলিয়ে উঠছিল দীপের। কিছু দূর যাওয়ার পর একটা ছেলে হাত দেখিয়ে ভ্যানটাকে থামালো। দাদা, সঙ্গে মরা দেখছি, শ্মশানে যাচ্ছেন? বাপি ছেলেটাকে দেখে ভ্যান থামিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমরা শ্মশানেই যাচ্ছি। কিন্তু আপনি কি শ্মশানে যাবেন? হ্যাঁ দাদা, ওই দিকেই যাব। ছেলেটা উঠে পড়ল ভ্যানে। ডায়াবেটিস রোগীর মরা, তার উপরে নানা ধরনের রোগে আক্রান্ত। উমাদেবীর শরীর শুকিয়ে ছোট হয়ে গিয়েছিল, তাই ছেলেটার বসার কোনো অসুবিধা হলো না। ছেলেটা উঠে বসার পর বাপি চালানোর গতি বাড়িয়ে দিয়েছিল। এমনিতেই মোটর লাগানো ভ্যান, সেটা চলছিল যেন হাওয়ার গতিতে। তবুও পথ যেন আর ফুরোয় না। একঘেয়েমি কাটাতে দীপ ছেলেটার সঙ্গে কথা বলতে শুরু করলো। দাদা, আপনার নামটা জানা হলো না তো? আমার নাম খেমো। আমাকে এখানে সবাই এক নামেই চেনে। আপনার নামটা? দীপ। তা আপনি ওদিকে যাচ্ছেন কি মনে করে? ভালো কথায় জিজ্ঞেস করেছেন। আসলে আমার এক বন্ধু খুন হয়েছিল গতকাল, পলিটিক্যাল মার্ডার। তাই ওর পোস্টমর্টমও হয়নি, কোনো কেসও হয়নি। সৎকারের জন্যই ঠাঁই হয়েছে ওই শ্মশানে। কিন্তু যারা পোড়াতে নিয়ে গিয়েছিল তারা ওর দেহটা ওখানেই ফেলে রেখেই পালিয়েছে। আমিও শ্মশান যাত্রীদের সঙ্গে গিয়েছিলাম।
সবাই হঠাৎ চলে আসায় আমিও চলে আসি, কিন্তু মনে হলো শেষ সৎকারটা হবে না দেহটার। এই ভাবতে ভাবতে দেখলাম আপনারা ওদিকে যাচ্ছেন, তাই ভাবলাম আপনাদের সঙ্গেই যাই ওখানে, যদি কাজটা সেরে আসতে পারি। কথা বলতে বলতেই হঠাৎ গাড়ি থেমে যাওয়াতে চমকে উঠল দীপ। খেমো গাড়ি থেকে নেমে বলল, নামুন, শ্মশান এসে গেছে। শ্মশানের পরিস্থিতি থেকে শিউরে উঠল দীপ। চারিদিকে নিশ্ছিদ্র কালো অন্ধকার, আশেপাশে ঘন জঙ্গল, তার মাঝখানে মাঠের মতো কিছুটা জমি, নদীর ধারে। এই হলো শ্মশান। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। ওরা তিনজন ছাড়া মানুষের চিহ্ন মাত্র নেই। তিনজনে মিলে ধরাধরি করে উমাদেবীর মরা নামাতে কোনো বেগ পেতে হলো না। এরপর এলো চিতা সাজানোর প্রশ্ন। দীপ আগাগোড়া মরা ছুঁয়ে এসেছে, তাই ওকে মৃতদেহের কাছে বসিয়ে রেখে বাপি আর খেমো গেল জঙ্গলের ভেতরে কাঠের ব্যবস্থা করতে। চলে যাওয়ার আগে খেমো দীপকে একটু দূরে রাখা সাদা কাপড়ে ঢাকা একটা মৃতদেহ দেখালো। খেমো আর বাপি যাওয়ার আগে দীপকে বারবার বলে গেল, যাই ঘটুক দীপ যেন ভয় না পায়। এখানে ভয় পেলে বিপদ আছে। ওরা চলে যাবার পর নৈশব্দ দীপকে আরও চেপে ধরল। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অন্ধকার। একমাত্র লণ্ঠনটা ওরা নিয়ে গেছে, তার উপরে আজ অমাবস্যা। চারিদিকে কোথাও যেন প্রাণের অস্তিত্ব নেই। হঠাৎ চারপাশে নৈশব্দে খান খান করে দিয়ে জঙ্গলের ভেতর থেকে একটা বিকট হাড়হিম করা চিৎকার শোনা গেল। একটা নয়, অনেকগুলো স্বর একসাথে চিৎকার করছে, জল জল, আগুন দাও, মুক্তি দাও, জল জল, আগুন দাও, মুক্তি দাও। এই চিৎকার শুনে দীপের বুক হিম হয়ে গেল, কিন্তু ভয় পাওয়া আজ মানা। তাই দীপ সাহস করে বসে রইল। কিন্তু চিৎকার কিছুতেই থামে না। দীপ ভাবল, উঠে গিয়ে একবার জঙ্গলের ভেতরে ঢুকে দেখে আসবে ব্যাপারটা কি। এমন সময় কাছাকাছি কেউ বলে উঠল, আমার মুখে আগুন না দিয়ে যাবেন না দাদা। চমকে উঠে ঘুরে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল দীপ। খেমোর বন্ধুর মরাটা খাটের ওপরে উঠে বসেছে, মুখটা সাদা কাপড় দিয়ে ঢাকা। এবার মুখ থেকে সাদা কাপড়টা সরিয়ে নিল মরাটা। দীপ হতবাক হয়ে দেখল ওটা আর কেউ না, খেমো। চিৎকার করতে গিয়েও থেমে গেল দীপ। আজ তার ভয় পাওয়া মানা। এমন সময় বাপি চলে এলো। দীপ বলল, বাপি, খেমো মানুষ নয়, ও একটা মরা। আর ওপাশের আধপোড়া মরাটা? দীপ সভয়ে দেখল ওপাশের আধপোড়া মরাটাও উঠে দীপের দিকে এগিয়ে আসছে। এবার চিৎকার করে উঠল দীপ, কারণ ওই মরাটা আর কারণ না, বাপির। দীপ বুঝতে পারল তার সামনে ভয়ানক বিপদ, আর এখানে নয়। দীপ ছুটে পালাতে যাবে, এমন সময় উমা কাকিমা উঠে একটা হাত দিয়ে দীপের একটা হাত চেপে ধরলেন। কি কনকনে ঠান্ডা সেই হাত। চলে যাচ্ছিস কোথায় দীপ? তুইও আমাদের দলে চলে আয়। কিরকম একটা অদ্ভুত বিকট দৃষ্টি নিয়ে উনি দীপের দিকে তাকিয়েছিলেন। মুখে কেমন একটা হাসি, আর চোখের তারা দুটো স্থির। দীপের হঠাৎ মনে হলো এ উমা কাকিমা নয়, এ অন্য কেউ। দীপের দেওয়া ঠিকানা ধরে খুঁজে খুঁজে সুকান্ত যখন সুজয়বাবুর বাড়িতে পৌঁছালো, তখন রাত প্রায় 11টা। বৃদ্ধ বাড়িতে একাই ছিলেন। তার কাছ থেকে শ্মশানের রাস্তা জেনে সাথে সাথে যে টোটো স্টেশন থেকে ধরেছিল, তাকে নিয়ে শ্মশানের পথে রওনা হলো সুকান্ত। শ্মশান ওখান থেকে অনেক দূর। ওই রাতে ওই অন্ধকারে টোটোওয়ালা পুরো রাস্তা যেতে রাজি হলো না। মাঝ রাস্তায় এক জায়গায় সুকান্তকে নামিয়ে দিয়ে টাকা বুঝে নিয়ে সে বাড়ি ফিরে গেল তার। ওই ঘন অন্ধকারে জলাকীর্ণ পথে
কিভাবে শ্মশানের দিকে এগোবে টোটো থেকে নেমে তাই ভাবছিল সুকান্ত। এমন সময় দূর থেকে একটা ভ্যান রিক্সা আসতে দেখা গেল। কোথায় যাবেন? শ্মশানে? চলুন, মরা নিয়ে আমি ওখানেই যাচ্ছি। সুকান্ত দেখল ভ্যানে একটা মরা রয়েছে। সাহসী ছেলে সুকান্ত, সে এক কথায় রাজি হয়ে মরাটার পাশেই উঠে বসল। কিছু দূর যেতেই অন্ধকার রাস্তায় একটি লোক হাত দেখিয়ে ভ্যান থামালো। ভ্যান চালক ভ্যান থামাতেই টর্চ জ্বালল সুকান্ত। লোকটা আর কেউ নয়, দীপ। দীপকে দেখে সুকান্তর মনে হলো এই কয়েক ঘন্টাতেই দীপের চেহারা যেন অর্ধেক হয়ে গেছে। কি রে, তুই এখানে? আরে তোর জন্যই দাঁড়িয়ে আছি। ওদিকে কোনো কাজ হয়নি, যা তা অবস্থা। চল গিয়ে কাজগুলো সেরে ফেলতে হবে। দীপ উঠে বসতেই ভ্যান যেন হাওয়ার বেগে ছুটে চলল। হাওয়ার তোড়ে মরার মুখের কাপড়টা কেঁপে কেঁপে উঠছে। তাদের দোলায় হাওয়া এমন বিকট হাহাস্বরে বইতে লাগলো যে মনে হতে লাগলো মাটির নিচ থেকে সমস্ত অশুভ আত্মার দল যেন অট্টহাসি হাসছে। দীপ ভ্যানওয়ালাকে বলল, বাপি বাপি, আরও জোরে, আর সময় নেই। সুকান্ত ভয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে জড়সড় হয়ে বসেছিল। হঠাৎ প্রবল হাওয়ায় মরার মুখের চাদরটা উড়ে গেল। মরার মুখের জায়গায় দীপের মুখটা দেখতে পেয়ে আর্তচিৎকার করে উঠল সুকান্ত। দীপ আর বাপি তখন হা হা করে হাসছে। ঠিক ধরেছেন, দীপ আর সুকান্ত কোনোদিন ঘরে ফেরেনি।